ব্যবসায় শিক্ষা শাখা নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার পাঠের বিষয় ব্যবসায় উদ্যোগ। গত ক্লাসে ব্যবসায় উদ্যোগের চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনে এক মালিকানা ব্যবসায় নিয়ে আলোচনা করছি। অবশ্যই তোমরা বাসায় যদি সেই পাঠ্য বই বের করে একটু পড়াশোনা করে থাকো তাহলে আলোচনাগুলো বুঝতে পারবে এবং বিষয়বস্তুটা বুঝতে পারবে তোমরা। আজকে মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠনে অংশীদারি ব্যবসায়ের অংশ নিয়ে আমি আলোচনা করব। অংশীদারি ব্যবসায় ব্যবসার অংশ নিয়ে আলোচনা করব। খেয়াল করে মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে। অবশ্যই আমি মনে করি তোমরা উপকৃত হতে পারবে। তোমাদের ধারণার জন্য আমি অংশীদারি ব্যবসাটা কি সেটা সম্পর্কে বলি। অংশীদারি ব্যবসায়ের ইংরেজি নাম হলো পার্টনারশিপ বিজনেস। দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। দুই বা ততোধিক মানে একের অধিক, 2 জন, 5 জন, 10 জন, সর্বোচ্চ 20 জন নিয়ে অংশীদারি ব্যবসার প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। সাধারণত 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারির ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায় বলা হয়। চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। একের অধিক বলতে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদারকে বোঝায়। তবে ব্যবসা প্রতিষ্ঠানটি যদি ব্যাংকিং সংক্রান্ত হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10-এর বেশি হবে না। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনের 4 নং ধারা মতে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসাটা কি আমরা বুঝতে পেরেছি অবশ্যই গণনা থেকে। 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি আইন অনুযায়ী বর্তমানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। তোমাদের সুবিধার্থে একটা সংজ্ঞা দেখছি। অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে অংশীদারি ব্যবসাটা কি আমরা জানতে পারলাম। পরবর্তী অংশীদারি ব্যবসার গঠন। অংশীদারি ব্যবসায় গঠন করার কিভাবে আমরা অংশীদারি ব্যবসাটা গঠন করতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করব। অংশীদারি ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে গঠিত এক ধরনের ব্যবসা, যেখানে তারা সকলের মধ্যে একজনের দ্বারা ব্যবসাটি পরিচালিত হবে। আর অংশীদারি ব্যবসা গঠন অনেক সহজ। এই গঠনের ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই, আইনগত কোনো ঝামেলা নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে 2 জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা শুরু করতে পারে। তবে লিখিত চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, তাই মৌখিক চুক্তির ভিত্তিতে ব্যবসা পরিচালিত হতে পারে। তবে লিখিত চুক্তি হওয়াটা এবং নিবন্ধিত হলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো বা যুক্তি। তাহলে অংশীদারি ব্যবসা গঠন করা সহজ। যে কেউ ইচ্ছা করলে 2 জন অথবা 4 জন অথবা 5 জন সর্বোচ্চ 20 জন নিয়ে নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠন করতে পারে। এখানে আইনগত কোনো ঝামেলা বা জটিলতা নেই। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এবার আমরা যে
অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার। অংশীদারি ব্যবসায় কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। 1 নম্বর আমরা বলতে পারি আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসা গঠন করা খুব সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনের মধ্যে সীমাবদ্ধ। আর ব্যবসাটি যদি ব্যাংকিং সংক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে 10 জনের বেশি, সর্বোচ্চ 10 জন, 10 জনের বেশি হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য, অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায় ভিত্তি হিসাবে কাজ করে। চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এরূপ চুক্তি হতে পারে মৌখিক বা লিখিত, 2 রকমই হতে পারে। 3 নম্বর পয়েন্ট, এই ব্যবসায় অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। ব্যবসায় লাভ লোকসান ও চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ লোকসান বণ্টিত এবং অংশীদারদের দায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসীম। অর্থাৎ কোনো দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদারদের ব্যক্তিগত সম্পদ সেই জন্য দায়বদ্ধ থাকে। তাহলে অংশীদারদের মধ্যে চুক্তির মাধ্যমে যে মূলধন সরবরাহ চুক্তিতে লেখা থাকে, কে কীরকমভাবে মূলধন সরবরাহ করবে সেই অনুযায়ী, এবং লাভ লোকসান কীভাবে বন্টন ভাগ করে নেবে চুক্তিতে লেখা থাকবে। চুক্তিতে যদি লেখা না থাকে তাহলে সমানভাবে অংশীদাররা সেই লাভ লোকসান এবং দায় সমানভাবে ভাগ করে নেবে। 4 নম্বর বৈশিষ্ট্য, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর এই ব্যবসাটি গড়ে ওঠে। পারস্পরিক আস্থা প্রত্যেক সদস্যের মধ্যে, অংশীদারদের মধ্যে একে অপরের প্রতি একটা বিশ্বাস থাকবে। বিশ্বাস থাকলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা টিকে থাকবে। আর এই বিশ্বাসের উপরে এই ব্যবসা প্রতিষ্ঠানটি নির্ভরশীল। 5 নম্বর বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। তবে যে সকল অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হয় সেগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর থেকে সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে। যেমন তৃতীয় পক্ষ যদি কোনো মামলা করে, নিবন্ধন থাকলে তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা, তার বিরুদ্ধে আইনগত সুযোগ সুবিধা এই প্রতিষ্ঠান পাবে। আর যদি নিবন্ধন করা না থাকে তাহলে আইনগত কোনো সুযোগ সুবিধা এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান তখন তা থেকে বঞ্চিত হয়। তাহলে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো আমি বললাম, অবশ্যই মনোযোগ দিয়ে শুনলে বৈশিষ্ট্যগুলো বুঝতে পারার কথা তোমাদের শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা আসি অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র কি? কারণ অংশীদারি ব্যবসা মূলত চুক্তির উপর প্রতিষ্ঠিত হয়। চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে, আবার লিখিত ও নিবন্ধিত হতে পারে। মৌখিকের তুলনায় লিখিত হওয়াটাই চুক্তি আমি মনে করি বেশি গ্রহণযোগ্য। তাহলে চুক্তিপত্র, অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রটা কি আমরা বুঝতে পারলাম। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকবে? অংশীদারি চুক্তিপত্রে সাধারণত কি কি বিষয়গুলো উল্লেখ থাকবে? 1, অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। অংশীদারি ব্যবসায় তুমি কি প্রতিষ্ঠানের নামটা কি হবে, সে কোথায় হবে, ঠিকানা সেটা। 2 নম্বর, ব্যবসায় প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা। ব্যবসা কী ধরনের হবে, তার উদ্দেশ্যটা কি, তার আওতাটা কি, এটা উল্লেখ থাকবে। 3 নম্বর, ব্যবসার কার্যকাল বা স্থায়িত্ব, কতদিন পর্যন্ত ব্যবসাটা চালু থাকবে। অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা 4 নম্বর। 5 নম্বর, ব্যবসার মোট মূলধনের পরিমাণ, অংশীদারি ব্যবসার মোট মূলধনের পরিমাণ। 6 নম্বর, প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধিত পদ্ধতি, কীভাবে তাদের মূলধন তারা সংগ্রহ করছে, যে প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করছে এবং তাদের মূলধনটা কীভাবে পরিশোধ করা হবে। 7 নম্বর, ব্যবসায় পরিচালনার নিয়মাবলীগুলি উল্লেখ করা থাকবে চুক্তিপত্রে। 8 নম্বর, যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনা করবে তাদের পরিচিতি। 9 নম্বর, ব্যবসার লাভ লোকসান বন্টন পদ্ধতি, কীভাবে ব্যবসা লাভ এবং লোকসান হলে কীভাবে বন্টিত হবে সেই নিয়ম নীতিগুলো উল্লেখ থাকবে। 10 নম্বর, অংশীদারের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার। অংশীদারদের দায়িত্ব
ক্ষমতা অধিকার সম্পর্কে উল্লেখ থাকবে। 11 নম্বর, যে ব্যাংক হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন। 12 নম্বর, ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম। 13 নম্বর, নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারদের বিদায়ের নিয়মাবলী। কিভাবে নতুন একজন অংশীদার গ্রহণ করা যাবে, কিভাবে পুরাতন একজন অংশীদারকে বিদায় দেওয়া যাবে বা তাকে তার সাথে লেনদেন সমাপ্তি ঘটানো যাবে। 14 নম্বর, অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ ও সংরক্ষণ ও পরিশোধিত পদ্ধতি। 15 নম্বর, অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কার পদ্ধতি। 16 নম্বর, ভবিষ্যৎ বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি। ভবিষ্যতে কোনো যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিরোধের মনোমালিন্য সৃষ্টি হয় অংশীদারদের মধ্যে, কিভাবে সেটা মীমাংসা করা হবে তার সম্পর্কে উল্লেখ থাকবে। 17 নম্বর, বিলোপ সাধনের পদ্ধতি। তাহলে আমরা অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে কী কী বিষয় উল্লেখ থাকে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। 17টা পয়েন্টের আলোকে আমি বললাম কী কী বিষয় উল্লেখ থাকবে। এবার অংশীদারি ব্যবসায় নিবন্ধন, রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান নিবন্ধন করার ফলে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি, আর নিবন্ধন না হলে আমরা কি কি অসুবিধায় পড়তে পারি। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসের ব্যবসায় নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। বাংলাদেশের অংশীদারি আইনে ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক হয়নি, তবে নিবন্ধন বাধ্যতামূলক না হলে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে নিবন্ধিত ব্যবসায়ীগুলো বেশ কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায় যে কোনো অংশীদারের উপর কোনো অংশীদার বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে, যা অনিবন্ধিত ব্যবসায় পারে না। নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না। অন্যদিকে তৃতীয় কোনো পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে, শুধু অনিবন্ধিত হওয়ার কারণে বাদীপক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে না। তাছাড়া অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। সুতরাং বলা যায় নিবন্ধিত অংশীদারি ব্যবসায় যেহেতু অনিবন্ধিত ব্যবসায় থেকে কিছু বেশি সুবিধা ভোগ করে, সেহেতু অংশীদারি ব্যবসায় নিবন্ধন করাটাই বেশি যুক্তি। শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা যদিও বাধ্যতামূলক নয়, তবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যদি নিবন্ধন করা থাকে তাহলে অংশীদাররা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইনগত কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। তৃতীয় পক্ষ যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা করে থাকে, তখন তৃতীয় পক্ষের বিরুদ্ধে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান মামলা করতে পারবে, মানহানি মামলা করতে পারবে, তার বিরুদ্ধে মামলা করে তাদের যোগ্য সম্মান বা তাদের অধিকার আদায় করতে সক্ষম হবে। আর অনিবন্ধিত থাকলে কোনো পক্ষ যদি তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে, সে আইনগত কোনো অনিবন্ধিত হওয়ার কারণে আইনগত কোনো সহযোগিতা সে পাচ্ছে না। তা আমাদের মতে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করা যুক্তি। শিক্ষার্থীরা বুঝতে পারছো অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা কি? এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করি অংশীদারি ব্যবসায়ের কিছু প্রকারভেদ আছে, কয় ধরনের অংশীদার আছে সেটা সম্পর্কে আলোচনা করব। অংশীদারি ব্যবসার প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ পার্টনার। তাহলে অংশীদারি ব্যবসায়কে প্রধানত 6টা ভাগে ভাগ করা হয়েছে। অংশীদার 6 প্রকারের অংশীদার। কয় প্রকারের অংশীদার? 6 প্রকারের অংশীদার। এই 7 অংশীদারের প্রকারভেদগুলো আমরা এখানে নামগুলো লিখছি। সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতত দৃষ্টিত অংশীদার, সীমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার।
ছয় অংশীদারের প্রকারভেদ, ছয় প্রকারের অংশীদারের নামগুলো আমরা লেখা হয়েছে এবং বললাম। এখন এই যেমন সাধারণ অংশীদার আমরা কাদের বলবো, তাদের বৈশিষ্ট্য কি কি সেগুলো আমি এখন উল্লেখ করব। সাধারণ অংশীদার কারা, খেয়াল করো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে। অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ, অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, তাদেরকে আমরা সাধারণ অংশীদার বলব। অংশীদারদের দায়, এই ধরনের অংশীদারদের দায় অসীম। তারপরে চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ তারা ভাগ করে নেয়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসায় পরিচালনার জন্য তারা পারিশ্রমিক পেয়ে থাকে। এই ধরনের অংশীদারকে বলা হয় সাধারণ অংশীদার। এবার 2 নম্বর অংশীদার ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত অংশীদার কাদের বলবো, যারা যে সাধারণত অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, এই ধরনের অংশীদার কি করে, ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় এবং অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ তারা করে না। তাদের দায় সসীম। ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। তারা মূলধন বিনিয়োগ করে আর কোনো ব্যবসায় খোঁজ খবর রাখে না। তারা চুক্তি অনুযায়ী লাভের অংশ পাবে, সমস্ত কিছু তারা এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণও তারা করবে না। এই ধরনের অংশীদারকে আমরা বলতে পারি ঘুমন্ত অংশীদার। নামমাত্র অংশীদার 3 নম্বর যে অংশীদার হলো নামমাত্র অংশীদার। কাদেরকে আমরা নামমাত্র অংশীদার বলবো, অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। যে সকল অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। মানে চুক্তি অনুযায়ী যাদের সাথে চুক্তি এসে তাদের সুনাম আসে, সেই হিসাবে তারা লাভের অংশ পাবে, কিন্তু মূলধন বিনিয়োগ কলম তারা করে না। অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতোই অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সেই ঋণের জন্য সাধারণ অংশীদারদের ন্যায় দায়বদ্ধ। কারো কাছ থেকে যদি সে ঋণ নেয় এবং তৃতীয় পক্ষ তাকে যদি বিশ্বাস করে ঋণ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ঋণ পরিশোধ করার জন্য তারা দায়বদ্ধ। নামমাত্র অংশীদার আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আপাত দৃষ্টিতে অংশীদার। এই জাতীয় অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে ঋণ হিসাবে ব্যবসায় জমা রাখে। অংশীদাররা বললো যে আমি 2 জন অংশীদার, আমার কাছে 10 জন অংশীদার আসে আমার ব্যবসায়, 2 জন বললো যে আমি আর ব্যবসা করবো না, আমার মূলধন আমাকে ফেরত দিয়ে দাও। এখন দেখা গেল সে অবসর গ্রহণ করলো, এখন মূলধন ফেরত দেওয়ার প্রস্তুতি নেওয়া আসে এবং সে মূলধনটা তুলে নিচ্ছে না। সেই হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধনটা হবে ঋণ হিসাবে জমা থাকবে। এই ধরনের অংশীদারকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের পাওনাদার, কারণ যখন সে চাবে তখনই তার মূলধনটা ফেরত দেওয়া হবে। তবে কোনো সাধারণ অংশীদারি গণবিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায় হবে। যদি সে টাকা মূলধনটা উঠায় না নেয় এবং কোনো ব্যবসায় যদি লাভ লোকসান হয়, তাহলে সে তৃতীয় পক্ষ যদি তাদের বিরুদ্ধে মামলা করে, সেও সেই মামলার অংশীদারি হতে হবে, তার নিকট দায়ী থাকবে। সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলে। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমিত হলে এবং কোনো নাবালককে সুবিধা দেওয়ার জন্য তার অংশীদার তাকে সীমিত অংশীদার বলা হয়। ব্যবসায় পরিচালনা এই অংশীদার ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না। অংশীদার দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দায় দ্বারা সীমাবদ্ধ, তার মূলধন যা আসে সেই দ্বারাই ব্যবসা প্রতিষ্ঠানের দায় সীমাবদ্ধ। চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তি ও এরূপ অংশীদার হতে পারে। সীমিত অংশীদারটা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? আচরণে অনুমিত অংশীদার। ব্যবসায় অংশীদার না হয়েও তার মৌখিক কথাবার্তা
লেখা বা অন্য কোনো আচরণের মাধ্যমে সে নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন তাকে আচরণে অনুমিত অংশীদার বলে হয়। যদি কেউ তার আচরণে প্রভাবিত হয়ে ঋণ দেয় বা চুক্তি করে তাহলে সে অংশীদার দায়ী থাকবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? অংশীদারের প্রকারভেদ সম্পর্কে আমি বললাম তোমাদেরকে, ঠিক আছে? অংশীদারি প্রকারভেদ সম্পর্কে আমি ধারণা দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ পয়েন্ট আসে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, এটা সম্পর্কে একটু আলোচনা করব। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, কি কি উপায়ে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে অথবা অংশীদারি ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে, সেই বিলোপ সাধনের পয়েন্টগুলো আমি লিখছি। 5টি উপায়ে সাধারণত অংশীদারি ব্যবসায়গুলো বিলোপ সাধন ঘটে থাকে। যেমন 1 নম্বর, সকলে একমত হয়ে বিলোপ সাধন। অংশীদারি আইনের 41 ধারা অংশীদারি আইনের 40 নং ধারা অনুসারে সকল অংশীদারের সম্মতিক্রমে এই ব্যবসায় বিলোপ সাধন হতে পারে, বন্ধ করে দেওয়া যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, বাধ্যতামূলক বিলোপ সাধন। অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ক্ষেত্রে প্রতিষ্ঠানটা বন্ধ করা বাধ্যতামূলক হয়ে পড়ে। সেই বাধ্যতামূলক করার ক্ষেত্রে আমি ধারণা দিচ্ছি কীভাবে। অংশীদারি আইনের 41 ধারা অনুসারে নিম্নোক্ত 2টি কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। যেমন 1, একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বলে বিবেচিত হলে। 2, কোনো কার্য দ্বারা ব্যবসায়টি আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লে, তার কার্যক্রম, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম যদি আইন বিরোধী হয়, অবৈধ হয়, তাহলে সেটা বন্ধ করা বাধ্যতামূলক। বুঝতে পারছো শিক্ষার্থীরা? 3 নম্বর, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। অংশীদারি আইনের 42 ধারায় বলা হয়েছে যে অংশীদারি চুক্তিতে উল্লেখিত নিম্নোক্ত যে কোনো কারণে বিলোপ সাধন হতে পারে। যেমন ব্যবসার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, ব্যবসাটা সময় শেষ, এখন বন্ধ করে দিতে হবে। ব্যবসার নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেল, কোনো অংশীদারের মৃত্যু হলে, আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, এই 4টা কারণে বিশেষ ঘটনা সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের বিলোপ সাধন করতে পারে। 4, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। আইন অংশীদারি আইনের 43 ধারায় বলা হয়েছে যে ঐচ্ছিক অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারের কাছে ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এই ধরনের ব্যবসায় বিলুপ্তি হয়। যদি অন্যজনের কাছে ব্যবসায় বিলোপ সাধনের ইচ্ছা প্রকাশ করে তাহলে বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে। 5 নম্বর পয়েন্ট, আদালতের নির্দেশে বিলোপ সাধন। আদালত নির্দেশ দিতে পারে ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়ার জন্য। অংশীদারি আইনের 44 ধারায় বলা হয়েছে যে কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায় বিলুপ্তি ঘটাতে পারে। কিছু কারণে ব্যবসায় প্রতিষ্ঠান আদালত নির্দেশ দিতে পারে যে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দাও। যেমন 1 নম্বর পয়েন্ট, কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কেউ যদি পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে বন্ধ করে দিতে পারে। 2 নম্বর, কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, মানে তার দায়িত্ব পালন করার মতো সামর্থ্য নাই, সেটা হলেও বন্ধ করে দিতে পারে, আদালতের নির্দেশ দিতে পারে। কোনো অংশীদার অসাধারণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, মানে পারস্পরিক আস্থা বিশ্বাস যদি হ্রাস পায়, তাহলেও বন্ধ করে দিতে পারে, আদালত নির্দেশ দিতে পারে। কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তিভঙ্গ করলে আদালত কর্তৃক বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। ব্যবসায় ক্রমাগত লোকসান হতে থাকলে, লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনা অসম্ভব হলে, লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনা অসম্ভব হলে সেই ক্ষেত্রে আদালত, লোকসান যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আদালত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে পারে। শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায় সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিলাম। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই অংশীদারির অংশটা যদি বাসায় একবার রিডিং করো বা একটু করে দেখো, তাহলে আমি যে ক্লাসটি নিয়েছি, ক্লাসটি যদি দেখে থাকো
অবশ্যই তোমরা উপকৃত হবে। এই আলোকে যেখান থেকে প্রশ্ন আসুক, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা, সেখানে তোমরা প্রশ্নের সমাধান অবশ্যই করতে পারবা। আর আমি আশা রাখি তোমরা বাসায় পড়াশোনা করবা, আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের পড়াশোনা করার তোমাদের উপর আমার আস্থা আছে যে তোমরা অবশ্যই পড়াশোনা করবে, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।